বর্তমানে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে রাম মন্দির। কিন্তু কোথা থেকে আর কীভাবেই বা আসলো এই রাম মন্দির, তা হয়তো অনেকেই জানেন না। এই মন্দির নিয়ে এত আলোচনার কারণ কি? সাধারণ মানুষের উপর এই মন্দির ঠিক কীরকম প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকেও পারলে সাবস্ক্রাইব করে দেবেন। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় এই মন্দিরের নির্মাণ কার্য চলছে। অনুমান করা হয় এই রাম মন্দির রামের জন্মভূমির স্থানেই অবস্থিত। রাম অর্থাৎ হিন্দু ধর্মের প্রধান দেবতা। এই মন্দির নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ভগবান রামের জন্ম অনুমান করা হয় আজ থেকে 7,000 বছর আগে প্রাচীন ভারতের কৌশল নামক রাজ্যের অযোধ্যা নগরে হয়েছিল, যেটি সরজ নদীর তীরে অবস্থিত। এই স্থান বর্তমানে উত্তরপ্রদেশের অন্তর্গত। এই স্থানে যেখানে আজ রাম মন্দিরের নির্মাণ কার্য চলছে, একসময় সেখানে বাবরি মসজিদ অবস্থিত ছিল। বাবরি মসজিদ অর্থাৎ মুঘল সম্রাট বাবরের মসজিদ, যেটি তৈরি করা হয়েছিল 1528 সালে, আজ থেকে প্রায় 500 বছর আগে। কিন্তু অনেক হিন্দু বিশ্বাস করে এই মসজিদ ভগবান রামের অনুকল্পিত জন্মভূমির উপরেই তৈরি করা হয়েছে। এই নিয়ে জায়গাটি 18শো শতাব্দী থেকে হিন্দু ও মুসলিমের বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। 1992 সালে একটি হিন্দু জাতীয়তাবাদী জনতা দ্বারা মসজিদটিতে আক্রমণ করা হয় এবং তারপরে এটিকে ভেঙে ফেলা হয়। হিন্দুদের মতে এই জায়গায় নাকি আগে থেকে একটি রামের মন্দির ছিল, যা ভেঙে ফেলে মসজিদ তৈরি করা হয়েছে। এই বিতর্কিত দ্বন্দ্ব এলাহাবাদ হাইকোর্টে ওঠে। হাইকোর্টের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিতর্কিত স্থানে একটি খনন কার্য পরিচালনা করে। মজার ব্যাপার হলো, এই খননের সময় বিভিন্ন উপকরণ পাওয়া গেছে যা হিন্দু সংস্কৃতির উপস্থিতি নির্দেশ করে। এছাড়াও হাইকোর্ট উল্লেখ করে বাবরি মসজিদ খালি জমিতে নির্মিত হয়নি, কাঠামোর নিচে খনন করা প্রকৃতিতে ইসলামিক নয়। তারপর অনেক মামলা মোকদ্দমা চলে। অবশেষে 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি মন্দির নির্মাণের জন্য সম্পূর্ণ 2.77 একর জমি দেওয়ার রায় প্রদান করে এবং মুসলিমদেরকে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র 5 একর জমি দেওয়া হয়। 5ই ফেব্রুয়ারি 2020 ভারতের সংসদে ঘোষণা করা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে মন্দির নির্মাণের পরিকল্পনা শুরু করা হবে। তার ঠিক 6 মাস পর 5ই আগস্ট 2020 সালে বিভিন্ন বৈদিক আচার অনুষ্ঠান ও ভূমি পূজার মাধ্যমে গ্রাউন্ড ব্রেকিংয়ের কাজ শুরু হয়। অর্থাৎ সেদিন থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়, আর সেটি সম্পন্ন করার সময় জানানো হয়েছে 22 জানুয়ারি 2024 সাল। মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার দ্বারা তৈরি করা হয়। অনুমান করা হচ্ছে মন্দিরটি হবে 250 ফুট চওড়া, 380 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হবে বলে জানা যাচ্ছে। 22 জানুয়ারি 2024 সাল রামলালার যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা মন্দিরের মধ্যে স্থাপন করা হয়। আর সেদিন প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, সেটি সম্পন্ন করা হয়। দ্য লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি অফ ইন্ডিয়া, লার্সেন অ্যান্ড টুব্রো, সম্প্রতি বলেছে যে এই যে মন্দিরটি বানানো হলো রাম মন্দির, তো সেটি 1000 বছর পর্যন্ত টিকে থাকবে। মন্দিরের ব্যাপারে তো অনেক কিছুই জানলাম, কিন্তু এই যে মন্দিরটা তৈরি হলো, এই মন্দিরটা ভারতের মানুষের উপর বা পুরো ভারতের অর্থনীতির উপর ঠিক কীরকম প্রভাব ফেলবে, সেটাই হচ্ছে এখন জানার বিষয়। তো সেইটা জানার জন্য আমরা কিছু আর্টিকেলস সংগ্রহ করেছি, সেই আর্টিকেলসগুলো আপনাদেরকে দেখাবো। আর সেই সঙ্গে বলি, এই মন্দিরটা তৈরি করতে প্রায় 1800 কোটি টাকা খরচ হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। আর এই মন্দির যখন তৈরি করা হবে, তার আগে যখন কোর্টে রায় শোনানো হয় 2020 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারত সরকারের অধীনে একটি ট্রাস্ট বানানো হয়, যে ট্রাস্টটির নাম হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। তো এই ট্রাস্টে মোটামুটি অনুমান করা যাচ্ছে 3200 কোটি টাকা পর্যন্ত এখনো অনুদান পাওয়া গেছে। তো এই রিপোর্টটা আমরা হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুসারে দেখতে পাই যে ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি 7ই আগস্ট 2023 সাল জানিয়েছেন যে 3200 কোটি টাকার অনুদান এখনো পর্যন্ত পাওয়া গেছে। তো আপনারা বুঝতে পারছেন, এই যে 1800 কোটি টাকা খরচ করে মন্দির করা হচ্ছে, তো এই মন্দিরের টাকা যে ভারত সরকার দিয়েছে বা ইউপি সরকার দিয়েছে সেরকম নয়, পুরোটা ডোনেশন থেকেই এসে গেছে। কারণ 3200 কোটি টাকারও বেশি ডোনেশনে পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন হয়তো যে এত টাকা খরচ করে কোনো হসপিটাল করলে ভালো হতো বা কোনো স্কুল কলেজ করলে ভালো হতো। অবশ্যই হসপিটাল স্কুল কলেজ করলে ভালো হতো, কিন্তু এই যে টাকাটা, এটা পুরোটা ডোনেশন থেকে পাওয়া যাচ্ছে। সো এটার আরও একটা দিক বলি, এই যে মন্দিরটা তৈরি করা হলো, মন্দিরটা তৈরি করার ফলে প্রচুর ইকোনমিক্যালি গ্রোথ হতে চলেছে। সেই পয়েন্টগুলো আমি বলছি। যেমন এই যে মন্দিরটা শুধু যে ভারতবাসী দেখতে আসবে এরকম নয়, মন্দিরটা দেখার জন্য বিদেশ থেকে বহু মানুষ আসবে। যেমন ইউরোপ বলুন, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, যে কোনো জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এই মন্দিরের ব্যাপারে প্রচুর খবর ভাইরাল হচ্ছে এবং এই মন্দির আসার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছে। সো আমাদের যে পর্যটন শিল্পের যে একটা উন্নতি, সেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। কিছুদিন আগে এসবিআই রিসার্চাররা জানিয়েছে 2025 সালে উত্তরপ্রদেশ অতিরিক্ত 25,000 কোটি টাকা ট্যাক্স আয় করবে শুধুমাত্র অযোধ্যার রাম মন্দির ও সেখানে
আরও যেসব ছোটোখাটো পর্যটন শিল্পগুলো তৈরি হয়েছে শুধুমাত্র সেইটার উপর নির্ভর করে 25,000 কোটি টাকা আয় করবে। অনেকে হয়তো ভাবছেন যে ভারতে যেসব বিদেশি ভ্রমণকারীরা আসছে তো সেখান থেকে ভারত কত আয় করছে, তো প্রতি বছর কত আয় করছে সেটার একটা চার্ট আমরা রেখেছি এখানে। এখানে দেখতে পারবেন যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসিপ্ট অফ ইন্ডিয়া, এখানে দেখুন 2019 সালে $30 বিলিয়ন শুধুমাত্র ইনকাম হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার্সদের কাছ থেকে। তো তারপর দেখবেন করোনা আসার জন্য এখানে এই মানটা অনেকটা কমে গেছে। ঠিক তারপরেই 2022 সাল দেখুন $17 বিলিয়ন, প্রায় $17 বিলিয়ন এখানে দেখা যাচ্ছে, গ্রাফটা বেড়ে গেছে অনেকটাই। তো আপনারা বুঝতে পারছেন যে কত টাকা, $17 বিলিয়ন, সেটাকে যদি ভারতীয় টাকায় কনভার্ট করা হয় তো আপনারা বুঝতে পারবেন এটার অ্যামাউন্টটা কতটা বড়। তো আপনারা বুঝতে পারছেন একটা ট্যুরিস্ট যে এই যে ট্রাভেলার যে পর্যটন শিল্প আমাদের ইন্ডিয়া কতটা এগিয়ে আছে এটার ব্যাপারে, এবং দিন দিন আরও উন্নত হচ্ছে এই জিনিসটা। তো সেক্ষেত্রে একটা বড় একটা অবদান রেখে দেবে এই রাম মন্দির। আগে যেটা বললাম সেটা ছিল শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্যুরিজমদের কাছ থেকে পাওয়া আয়, তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে টোটাল ট্যুরিজমের থেকে আয় যেটা সেটাই। তো ভারতবর্ষে দেখতে পাবেন 2021 সালে $178 বিলিয়ন শুধুমাত্র এই ট্রাভেল ট্যুরিজম থেকেই পাওয়া গেছে। $178 বিলিয়ন শুধুমাত্র এই ট্রাভেল ট্যুরিজম থেকে এতটা আয় হচ্ছে। ইকোনমিক টাইমসের একটা নিউজে জানা যায় যে অযোধ্যা রাম মন্দিরের প্রপার্টির দাম 900% বেড়েছে। এই অযোধ্যায় এখন প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে সেখানে সম্পত্তি কেনার জন্য, সেখানে বাড়িঘর কেনার জন্য, বিভিন্ন রেস্টুরেন্ট বাগাড়া কেনার জন্য, বিভিন্ন ফ্ল্যাট যারা বানায়, যারা ফ্ল্যাট বানায় সেই সব ফ্ল্যাটের মালিকগুলো যাচ্ছে সেখানে ফ্ল্যাট কেনার জন্য, বিভিন্ন জায়গা কিনে ফ্ল্যাট করার জন্য অনেকে যাচ্ছে রেস্টুরেন্ট বাগাড়া বানানোর জন্য। তো হয়েছে কি এখন এই অল্প পরিমাণ জায়গার মধ্যে এত পরিমাণ মানুষ এসে জমি কেনা শুরু করেছে, যে জন্য এখানকার জমির দাম প্রায় 10 গুণ বেড়ে গেছে। আজ থেকে 5 বছর আগে যা ছিল তার চেয়ে প্রায় 10 গুণ জমির দাম বেড়ে গেছে, যে জন্য একটা রিয়েল এস্টেট বোম দেখা যাচ্ছে এই অযোধ্যার মধ্যে। এছাড়াও বিভিন্ন ছোট বড় বিভিন্ন ব্যবসায়িক রেস্টুরেন্ট, হোটেল, দোকান, লজ, বিভিন্ন ব্যবসা এখানে গড়ে উঠতে দেখা যাবে, আর সেটা স্থানীয় মানুষকে অনেকটাই লাভবান করবে, যেটা স্থানীয় মানুষের কাছে কিছুটা হলেও ইনকামের সোর্স হিসেবে কাজ করবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটি দেশের একটা বড় ঐতিহ্য, বহু মানুষের বিশ্বাসের জায়গা, আর এই ঐতিহ্য কোনো স্পেসিফিক জাতি বা কোনো ধর্মের একার নয়, এটি সকল ভারতবাসীর জন্য গর্বের বিষয়। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, জয় হিন্দ।